আজ তুমি আমাদের গল্প বলবে না? বলবো রে বলবো, কিন্তু তার আগে তোদের একটা জিনিস দেখাবো। কি জিনিস বরুণ জেঠু? সব কিছুতে তুই বড় অস্থির লালটু। অস্থিরতা মানুষের শান্তি আর চিন্তা, এই দুটো জিনিসকেই নষ্ট করে। ঠিক আছে, আমি আর অস্থির নেই। কি দেখাবে বললে, এবার দেখাও। দেখাচ্ছি। আরে বাস, দাবার বোর্ড। কিন্তু এটা কোনো সাধারণ দাবার বোর্ড নয় পল্টু। এই দাবার বোর্ডের পেছনে এক গভীর রহস্য লুকিয়ে আছে। কি রহস্য বরুণ জেঠু? ওরে, সেই রহস্যের কথাই তো আজ আমি তোদের বলবো। বলো। আজ থেকে বছর 15-20 আগে আমি তখন গঙ্গাধরপুরের পোস্ট অফিসের পোস্টমাস্টার। গঙ্গাধরপুর? সেটা কোথায়? এখান থেকে অনেক দূরে পাহাড়ে ঘেরা গ্রাম গঙ্গাধরপুর। ট্রেনে করে যেতে লাগতো 1 রাত। আসলে তখন তো আর এখনকার মতন সুপার ফাস্ট ট্রেন ছিল না, তাই সময়টাও বেশি লাগতো। তো যাক, সে কথা। থাকতে থাকতে বেশ কয়েক মাস হয়ে গেছে, লোকজনের সাথেও বেশ ভালোই আলাপ হয়েছে। এই সব কথা ছাড়ো, এই দাবার বোর্ডের ব্যাপারটা বলো। কি রহস্য লুকিয়ে আছে এই দাবার বোর্ডে? তা পোস্ট অফিসের কাজের পরে সময় কাটানোর জন্য সন্ধে আমরা বেশ কয়েকজন মিলে দাবা খেলতাম নিবারণ বাবুর বাড়িতে। ও বলুন জেঠু, নিবারণ বাবুটা আবার কে? নিবারণ বাবু হলেন গঙ্গাধরপুরের এক নামজাদা লোক। ইংরেজ আমলে নাকি তিনি বেশ কিছু সাহেবকে উচিত শিক্ষা দিয়েছিলেন। একজন বড় বিপ্লবী বলেই সবাই চিনত নিবারণ বাবুকে। পুরো নাম হলো নিবারণ সেনগুপ্ত। অন্যায়ের সাথে নাকি কোনো দিন আপোষ করেন। বাবা, এ তো দারুণ লোক। সত্যি দারুণ। নিবারণ বাবুর আর একটা গুণ ছিল, দুর্দান্ত দাবা খেলতেন। একবার নাকি রাশিয়া যাওয়ারও সুযোগ পেয়েছিলেন, কিন্তু যাননি। তাই সেই নিবারণ বাবুর বাড়িতে রোজ সন্ধেবেলা বসতো দাবা খেলার আসর। নিবারণ বাবুর দাবার চালের সামনে কেউই বেশিক্ষণ টিকতো না। আমি যা একটু লড়তে পারতাম, তাই আমাকে খুব স্নেহ করতেন ভদ্রলোক। তাই তো দাবা খেলার শেষে একদিন বলেই ফেললেন, সত্যি নিবারণ বাবু, আপনার তুলনা নেই। কিন্তু তুমিও আজ ভালো খেলছো বরুণ। আমার বলতে দ্বিধা নেই যে তুমি ছাড়া এই গোটা গঙ্গাধরপুরে আমার সাথে লড়াই করবে এমন দাবাড়ু আর একটাও নেই। ভালো ভালো, বেশ ভালো দাবার মাথা তোমার। সময় থাকলে আমার কাছে রাতের বেলা এসো, আমি তোমাকে দারুণ দারুণ কিছু দাবার চাল শিখিয়ে দেব। হ্যাঁ, অবশ্যই আসবো, অবশ্যই। তাই নিবারণ বাবুর ওই কথার পর আমি প্রায় প্রতিদিনই রাতে খাওয়া দাওয়া সেরে ওনার বাড়িতে যেতাম দাবার দান শিখতে। খেলতে খেলতে কখন যে রাত শেষ হয়ে যেত সেটা বুঝতেই পারতাম না। হ্যাঁ রে, তা এইভাবে বেশ কিছুদিন চলবার পর একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। কি ঘটনা বরুণ জেঠু? ও বরুণ জেঠু, বলো না, কি অদ্ভুত ঘটনা ঘটলো? নিবারণ বাবুর যে ঘরে আমরা দাবা খেলতাম, সে ঘরের জানলায় একদিন রাতে দেখলাম চাদর মুড়ি দিয়ে একটা লোক দাঁড়িয়ে আছে। কিরে, দাবা খেলছিস? ও তুই, আয় আয় ভেতরে আয়। কিন্তু আরে কিছু হবে না, এ হলো বরুণ, ভালো মানুষ। তুই ভিতরে আয়, আয় আমি দরজাটা খুলে দিচ্ছি। তারপর কি হলো বলুন জেঠু? আর এই ভূতনাথ লোটাই বাকে? সেই রাতে নিবারণ বাবু আমাকে বলেছিলেন, বুঝলে বরুণ, এই ভূতনাথ হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু। আমরা একসঙ্গে ইংরেজদের বিরুদ্ধে লড়েছি। সেসব কথা থাক নিবারণ, তোরা দাবা খেলতো, তোদের খেলা দেখতে আমার বেশ ভালো লাগছে। আপনি খেলবেন ভূতনাথ বাবু? না না, আপনারাই খেলুন। আরে খেল না, বরুণ যখন বলছে খেল একবার। তোর সাথে কতদিন দাবা খেলি না বলতো? তুই যে কোথায় কোথায় ঘুরে বেড়াস কে জানে। আয় আয়, একদম দাবা খেল আমার সাথে। ঠিক আছে, খেলছি। নে, তুই আগে চাল দে ভূতনাথ। কি দেখছি নিবারণ বাবু? কি হয়েছে বলুন, তুমি এরকম করছো কেন? কি দেখেছো? উনি কে? কে আবার? ভূতনাথ, আমার ছেলেবেলার বন্ধু। মনে হচ্ছে খুব ভয় পেয়েছে। জল খাবেন বরুণ বাবু? না 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 না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। ভূতনাথ বাবু, তার মানে আসলে ভূত। দাঁড়ান বরুণ বাবু, দাঁড়ান বলছে।
তুমি ভূতনাথকে ভয় পেও না বরুণ, আরে ভয় পেও না, ও কারো কোনো ক্ষতি করে না। ও শুধু আমাকে খুব ভালোবাসে বলে আমার কাছে আসে মাঝে মধ্যে। কিন্তু কিন্তু উনি তো, হ্যাঁ বরুণ বাবু, আমি এক অশরীরী অতৃপ্ত আত্মা। অত্যাচারী ফ্লিন্টন সাহেবের গুলিতে আমার মৃত্যু হয়েছিল। কিন্তু কিন্তু আমি আপনার কোনো ক্ষতি করব না বরুণ বাবু, কোনো ক্ষতি করব না। না 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 না, আপনি আমার দিকে এইভাবে আর এগিয়ে আসবেন না প্লিজ। না ভূতনাথ বাবু, এগিয়ে আসবেন না প্লিজ, আসবেন না, আসবেন না। তারপর কি হয়েছিল বলুন জেঠু? সেই সব আমার আর মনে নেই। কেন মনে নেই কেন? ভূতনাথ বাবুকে আমার দিকে এগিয়ে আসতে দেখে আমি সম্ভবত ভয়ে জ্ঞান হারিয়েছিলাম। কারণ সকালবেলা আমি চোখ খুলে দেখি একজন ডাক্তারবাবু আমার সামনে বসে আছেন, পাশে দাঁড়িয়ে নিবারণ বাবু। ডাক্তারবাবু কতগুলো ওষুধ লিখে দিয়ে নিবারণ বাবুকে বলেছিলেন, ভয়ের কিছু নেই। আসলে কোনো কিছুতে খুব ভয় পেয়ে উনি সম্ভবত অজ্ঞান হয়ে পড়েন। আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, এগুলো খেলেই খুব ভালো ঘুম হবে। কয়েকটা দিন একটু ভালো করে ঘুমলেই এই মেন্টাল স্ট্রেসটা কেটে যাবে। ওষুধপত্র খেয়ে সুস্থ হলাম, কিন্তু মনের মধ্যে একটা ভয় থেকেই গেল। তাই ওই ঘটনার পর থেকে আমি আর কোনোদিন নিবারণ বাবুর বাড়িতে দাবা খেলতে যাইনি। উনিও আর কোনোদিন আমার খোঁজ খবর নিতে আসেননি। তারপর হঠাৎ একদিন শুনলাম নিবারণ বাবু মারা গেছেন। আর সব থেকে আশ্চর্যের কি জানিস? কি? নিবারণ বাবু নাকি দাবা খেলতে খেলতেই মারা যান। কি? দাবা খেলতে খেলতে মারা যান? হ্যাঁ, এখনো নাকি নিবারণ বাবুকে দেখা যায় রাতে নিজের ঘরে একটা চাদরে মুখ ঢাকা লোকের সঙ্গে দাবা খেলতে। ওই ওই চাদর মুড়ি দেওয়ার লোকটা নিশ্চয়ই ভূতনাথ বাবু। জানি না, কিন্তু এই রহস্যের আজও কোনো সমাধান কেউ করতে পারেনি। তাই পুলিশ নিবারণ বাবুর বাড়িটা সিল করে দিয়েছে, যাতে ভেতরে কেউ ঢুকতে না পারে। সবই তো বুঝলাম, কিন্তু এবার এই দাবার বোর্ডের রহস্যের কথাটা বলো না বরুণ জেঠু। বলছি নিবারণ বাবুর মৃত্যুর বেশ কয়েক মাস পর আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার খাটের পাশে টেবিলটায় একটা পার্সেল রাখা রয়েছে। পার্সেল, কিন্তু এই পার্সেলটা আবার কে পাঠালো? এ কি? এটা তো দাবার বোর্ড, এটা আবার কি? চিঠি, প্রিয় শিষ্যকে গুরুর উপহার, নিবারণ সেনগুপ্ত। ও মাই গড, তার মানে এটা তো সেই দাবার বোর্ড যেটাতে আমি আর নিবারণ বাবু দাবা খেলতাম। কিন্তু কিন্তু নিবারণ বাবু তো মারা গেছেন। তাহলে ওনার দাবার বোর্ডটা কে পাঠালো আমাকে? কে পাঠালো? আর এই রহস্য আমার কাছে আজও রহস্যই থেকে গেছে। আরো একটা রহস্য কি জানিস? আমি যখনই এই দাবাটা খুলে খেলতে বসি, তখনই মনে হয় কেউ যেন আমার পাশে বসে আমার খেলা দেখছে, আর মাঝে মাঝে ভালো ভালো দাবার চাল দিচ্ছে। তুমি সত্যি বলছো বরুণ জেঠু? বিশ্বাস না হলে নিজেরাই দেখ। এই লালটু,
তখন থেকে দরজার সামনে পায়চারি করছিস কেন রে? হ্যাঁ, এই লালটু, তোর কি হয়েছে বলতো? আরে কটা বাজে খেয়াল করেছিস? বরুণ জেঠু এখনো এলো না। আমরা গল্প শুনবো না? আরে শুনবো তো, তোর এত তাড়া কিসের বলতো? আরে আমার তো পড়াও আছে, না গেলে আবার বকা দেবে। তাহলে তোকে শুনতে হবে না, আমি আর আকাশ শুনে পরে সময় পেলে তোকে বলে দেব। কাউকে কোথাও যেতে হবে না, আমি এসে গেছি। তোমার এত দেরি হলো কেন বলো তো? ওরে বাবা, আমি আমার এক পুরনো বন্ধু জমিদার নারায়ণ পাল, ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। উনি ডেকেছিলেন, সম্প্রতি শহরে এসেছিলেন, আজকে গেলেন। হ্যাঁ, জমিদার তোমার বন্ধু? তার মানে তো এলাহি খাবারের আয়োজন। সে আর বলতে কি নেই সেখানে বল, আমিষ নিরামিষ, ঝাল মিষ্টি শরবত ফল সব। ওকে তোদের কথাও বললাম, ও বলল ওর গল্পটাও বলতে তোদের। সে কি গো বলুন জেঠু, ওনারও কোনো গল্প আছে নাকি? সে আর বলতে, তোরা শুনবি কিনা বল। বলো বলো। তবে শোন, আমি তখন রাধেশ্যাম গ্রামে নতুন ট্রান্সফার নিয়ে সে গ্রামে গেছি। গ্রাম সম্বন্ধে কিছুই জানি না। ওখানকারই জমিদার হলেন নারায়ণ পাল। একদিন আমায় ডেকে পাঠালেন। আরে আসুন আসুন, তা কেমন লাগছে এই গ্রাম? কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে না না, কোনো অসুবিধা হচ্ছে না। আর তাছাড়া তেমন সময়ও পাইনি গ্রামটা ঘোরার। তবে গ্রামের মানুষগুলো খুব ভালো, সরল মনের। শুধু শুধু কি? ওরা বলছিল আপনি নাকি কোনো কারণ ছাড়াই ইদানিং সপ্তাহে সপ্তাহে টাকা নেন। আমি চাই না, কিন্তু বাধ্য হয়ে করতে হয় বরুণ বাবু। বাধ্য হয়ে? ঠিক বুঝলাম না। কাউকে বলবেন না, এটা আমার বাবার আদেশ। কি আদেশ? হ্যাঁ হ্যাঁ, আদেশ। শুনুন তবে, বলতে কোনো লজ্জা নেই, বুঝলেন বরুণ বাবু? নাম নারায়ণ আর উপাধি জমিদার হলে কি হবে? আমার স্বভাব ঠিক তার উল্টো। কিরকম? মানে আমি একটু ভীতু টাইপের। আপনি হাসছেন? সরি সরি, প্লিজ প্লিজ বলুন। এই যে ভয়, আমার বাবা মারা যাওয়ার পর 6 মাস আমাকে ঘুমোতেই দেয়নি জানেন। আর তারপর পরশু রাত থেকে তো আমার ঘুম একদম উড়েই গেছে। ঘুম উড়ে গেছে পরশু রাত থেকে? তা কি হয়েছিল? বাবা এসেছিল। মানে এই তো বললেন উনি মারা গেছেন। হ্যাঁ হ্যাঁ, উনি মারা গেছেন। তাহলে আবার মৃত মানুষ ফেরত আসে কিভাবে? আরে এসেছিল, ওটা বাবাই ছিল, কিন্তু পুরোপুরি না। পুরোপুরি না, অর্ধেক? একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। ওটা বাবার আত্মা ছিল, সাদা রঙের। আচ্ছা, আমি তবে আপনাকে পুরোটা খুলেই বলি। বেটে। হরে কৃষ্ণ দাদা বাবু, আসবো? আমি হরে কৃষ্ণ দাদাবাবু নই, শুধু দাদাবাবু। এসো। শুধু দাদা বাবু আসবো? দাদাবাবু আসবো? ওই হরে কৃষ্ণ আর শুধুটা বাদ দিয়ে বলার চেষ্টা করো। বলো, দাদাবাবু আসবো? গে দাদা বাবু আসবো? আরে এসো এসো। তা এতবার হরে কৃষ্ণ কেন বলো তো? গে অভ্যেস দাদা বাবু। দুধটা দাও দাও দাও। একটা কথা বলবো দাদা বাবু, যদি কিছু মনে না করেন। না না, মনে করবো কেন, বলো। মাইনেটা যদি... ব্যবসার হাল তো দেখছো হরি কাকা, বাবা গেছেন বছর খানেক হলো, ব্যবসা তো পুরো লোকসানেই চলছে। এর মধ্যে মাইনে বাড়াতে বললে কি করে হয় বলো তো? আমি বলি কি, হরে কৃষ্ণ, তুমি বেকার খাটছো। মানে? তুমি হলে জমিদার, তুমি খাটবে কেন? লোকেরা তোমার হয়ে খাটবে আর তুমি শুয়ে বসে খাবে। তোমার হাতে ক্ষমতা আছে, কাজে লাগাও। ক্ষমতা কাজে লাগাবো কিভাবে? একে প্রতি সপ্তাহে গ্রামবাসীদের থেকে সাপ্তাহিক টাকা তোলো। না 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 না, এটা আমার পক্ষে অসম্ভব। সে আমি তোমার মায়না বাড়িয়ে দিচ্ছি হরি কাকা, এটা আমার পক্ষে অসম্ভব। তা তোমার এখন মাইনে কত? গে হরে কৃষ্ণ, 300 টাকা। ঠিক আছে, যাও, কাল থেকে তোমার মায়না বেড়ে হবে 301 টাকা। 1 টাকা? ও চাই না, ছাড়ো তাহলে, ওটাও ক্যান্সেল। আর বলছিলাম যে আলোগুলো সব জ্বালিয়ে যেও, আমার ঘুম পাচ্ছে। কোন দেশেতে জন্ম বাপু কৃষ্ণই জানেন। এত কথা কেন বলো তো? যা বলছি তাই করো না, জানো তো আমার ভূতের ভয়। ঘুম পাচ্ছে, আলো জ্বালিয়ে যেও। কিপটেমে আমি ঘোচাচ্ছি, মাইনে আমি বাড়িয়েই ছাড়বো। এই ভূতের ভয়ই আমার একমাত্র অস্ত্র।
কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? যাও। আগে দাদা বাবু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নারায়ণ, এই নারায়ণ, তুই ব্যবসা লাটে তুলে ঘুমোচ্ছিস কি করে? ওঠ! বাবা, ভূত, ভূত। চুপ, একদম চুপ। এই ভূত ভূত পরে করবি, আগে আমার কথা শোন। নিজের ভালো আর নিজের ভবিষ্যতের ভালো চাইলে তোর ওই হরি কাকার কথা শোন, আর ওর মাইনেটাও বাড়িয়ে দে, নইলে আমি তোকে ছাড়বো না। মনে রাখিস, আমার আত্মা কিন্তু শান্তি পায়নি। আমার আত্মার শান্তি চাস তো সাপ্তাহিক নেই। কিন্তু বাবা, এ তো অন্যায়। তুমি তো আমায় অন্যায় করতে শেখাওনি বাবা, বরং বারণ করেছো, মেরেছো, বকেছো যখন আমি অন্যায় করেছি। আমি তোকে ব্যবসা লাটে তুলতেও শেখাইনি। মানুষ বিপদে পড়লে নিজের ক্ষমতার সাহায্য নেয়, এটা কোনো অন্যায় নয়। যা বলছি কর, কোনো অনিয়ম দেখলে আমি আবার আসব, এসে আগে তোর ঘাড়টা মটকাবো, তারপর ভেবে দেখব তোকে নিয়ে কি করা যায়। কথাগুলো মনে থাকে যেন। এবার বুঝলেন বরুণ বাবু পুরো ব্যাপারটা? কে 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 ওখানে? গে দাদা বাবু, আমি যাই দাদা বাবু, মেলা কাজ পড়ে আছে, মেলা কাজ পড়ে আছে। হরে কৃষ্ণ। আমি তখনই বুঝে গিয়েছিলাম কিছু একটা গন্ডগোল আছে। আচ্ছা নারায়ণ বাবু, আজ যদি অনুমতি দেন, আমি আপনার বাড়িতে থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আজ রাতে কিন্তু আপনার বাবা আবার আসবে। হ্যাঁ মানে কেন? ক্রমশ প্রকাশ্য, চুপচাপ শুধু দেখতে থাকুন। ইটস আ ম্যাজিক। তোর এত বড় সাহস, তুই আমার কথা অমান্য করিস? তুই সাপ্তাহিক বন্ধ করে দিবি? তোর আমি আজকেই ঘাড় মটকাবো, ঘাড় মটকাবোই, ঘাড় মটকাবো। বাবা, তুমি আসলে আসলে আমি কিছু বলিনি বাবা, ওইগুলো সব ওই পোস্টমাস্টার বলেছেন। তুই কি এখন অন্যের কথা মতো চলবি? আমার কথার কোনো দাম নেই তোর কাছে? ওকে তো আমি শেষ করবই। কিন্তু তার আগে যে তোমার খেলা শেষ। হরে কৃষ্ণ। ইয়ে মানে আমায় ক্ষমা করে দিন দাদা বাবু, আমি আর করবো না, লোভে পড়ে করেছিলাম। লোভ কিন্তু ভারী লোভনীয় হরি কাকা। নারায়ণ বাবু, ঘর শত্রু বিভীষণ দেখেছেন? হরি কাকা, তুমি আমায় ভয় দেখিয়ে এসব করেছো? ছি, ছোটবেলা থেকে তোমার কোলে পিঠে চড়ে ঘুরে বেরিয়েছি, তোমার কোলে আমি মানুষ হয়েছি। বাবা তোমাকে কত ভালোবাসতো, স্নেহ করত, আর তুমি এরকম করতে পারলে? ছি! আমার ভুল হয়ে গেছে দাদা বাবু। প্রথম থেকেই সন্দেহ ছিল আমার। সন্দেহ বাড়লো যখন দেখলাম হরি কাকা আমাদের কথা লুকিয়ে শুনছেন। নারায়ণ বাবু, আপনার বাবা একটা চিঠি লিখে গেছেন, ড্রয়িং রুমেই রাখা ছিল। আপনার বাবার আত্মা যা চায় ঠিক তাই করুন, এতে আপনার বাবার আত্মাও শান্তি পাবে আর গ্রামবাসীরাও। দেখি যে চিঠিটা, দেখি। হরি তোর পেছনে ষড়যন্ত্র করছে, তুই ওকে এক্ষুনি তাড়িয়ে দে, আর সবার টাকা সবাইকে ফিরিয়ে দে, তবেই আমার আত্মা শান্তি পাবে। সেই কথা মতো জমিদার চাকর হরিনাথকে তাড়িয়ে সবার টাকা ফিরিয়ে দিল। কিন্তু বরুণ জেঠু, ওই চিঠিটা কি সত্যি সত্যি জমিদার বাবুর বাবার ভূত লিখেছিল বলো? হতে পারে, তবে হাতের লেখাটা আমার ছিল। মানে তুমি?
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অস্ত্রগুরু বল্লভাচার্যকে আমার প্রণাম। আয়ুষ্মান ভব। কি হয়েছে মহারাজ, আপনাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? হ্যাঁ, এক ভয়ঙ্কর রাক্ষস বিকট দন্তের অত্যাচারে আমাদের প্রতাপনগরীর সুখ শান্তি আজ প্রায় শেষ হতে চলেছে। কেন, কি করেছে বিকট দন্ত? তাহলে শুনুন। পালাও পালাও, রাক্ষস বিকট দন্ত এসেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, রাক্ষস বিকট দন্ত আমাদের আক্রমণ করেছে, পালাও হাত থেকে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। চলো, আজ আমি আমার ক্ষুধা তোমাদেরকে দিয়েই নিবারণ করব। আজ আবার আমাদের গ্রামের দুটো লোককে ধরে নিয়ে গেছে ওই বিকট রাক্ষস। চলো চলো, আমরা গিয়ে মহারাজ প্রতাপ সিংকে এই খবরটা দিয়ে আসি। মহারাজ, এই রাক্ষস বিকট দন্তের অত্যাচার তো দিনের পর দিন বেড়েই চলেছে। আপনি ওই অত্যাচারের হাত থেকে আমাদের রক্ষা করুন। না, আর নয়, আজ আমি নিজেই যাব ওই ত্রিচোর পর্বতে, ওই বিকট দন্তকে নিজের হাতে শেষ করতে। বিকট দন্ত, সাহস থাকলে গুহা থেকে বেরো। আজ আমার হাতেই তোর মৃত্যু লেখা রয়েছে। বেরিয়ে আয়, শেষবারের জন্য বলছি, বেরিয়ে আয়। রাক্ষস বিকট দন্ত কাউকে ভয় পায় না। ভালোই হয়েছে যে তুই নিজেই আজ চলে এসেছিস, কারণ আজকের পর থেকে আমি এই প্রতাপনগরীর রাজা হব, আর তারপরে নিজের ইচ্ছে মতো প্রজাদেরকে ধরে ধরে আমার প্রজাদের ওপর অত্যাচার করার জন্যে তোর হাতটাই যে আর থাকবে না রাক্ষস। আমার এই অগ্নিবাণের তাপে তুই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি। তোর ওই তুচ্ছ বানে আমার কিচ্ছু হবে না প্রতাপ সিং। এবার দেখ আমি কি করি। আমায় মারতে এসেছিলিস তাই না? কি হলো, এবার নিজেই পিছপা হয়ে পালাচ্ছিস? হ্যাঁ, কোথায় গেল তোর বীরত্ব? আমি বিকট দন্তকে মারতে পারিনি বল্লভাচার্য, আমি মারতে পারিনি, পরাজিত হয়েছি। হতাশ হবেন না মহারাজ, হতাশ হবেন না। আমি ওই বিকট দন্তের অত্যাচার থেকে আপনার এই প্রতাপনগরীকে আমি রক্ষা করব। আমি জানি এই কাজ একমাত্র আপনিই করতে পারেন, কারণ রাজপুরোহিত ত্রিলোক শাস্ত্রী আমায় এই কথা বলেছেন। চিত্রকূট পাহাড়ের পেছনে সুরক্ষা মহল আছে, সেখানেই রয়েছে রাক্ষস বিকট দন্তকে মারবার এক মহাগদা। সেই গদাকে দুটি মহারাক্ষস সর্বদা পাহারা দিচ্ছে। প্রথমে ওই দুজনকে মারতে হবে, তারপরেই আনতে হবে সেই গদা। আর এই কাজ শুধু সেই করতে পারে যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর।
এই জন্যই আমি আপনার কাছে এসেছি, কারণ আপনার মতো শ্রেষ্ঠ বীর এই পৃথিবীতে আর কেউ নেই। আপনি একটুও বিচলিত হবেন না। আমি ওই দুটি ভয়ঙ্কর রাক্ষসকে বধ করে ওই বিশাল মহাগদাকে নিয়ে আসব। যদি তোমরা দুজন আমার হাত থেকে বাঁচতে চাও তো সরে যাও। ওই মহাগদা আমাকে নিয়ে যেতে দাও। আমরা বেঁচে থাকতে এই গদাটাকে কেউ এখান থেকে নিয়ে যেতে পারবে না, কেউ না। আর যদি বেঁচেই না থাকো তবে তোমাদের অস্ত্র ধ্বংস হয়ে গেছে, এবারে তোমাদের পালা। ও এবার আমার হাতে বিকট দন্তের মৃত্যু সুনিশ্চিত। এবার এই গদার প্রহারে আপনাকে বিকট দন্তকে হত্যা করতে হবে। বল্লভাচার্য, মনে রাখবেন, এই গদার নিশানা যদি একবার ভুল হয় তবে বিকট দন্তকে আর কিন্তু মারা যাবে না। আর বিকট দন্ত এইভাবে বেঁচে থাকলে আমার রাজ্য আর রাজ্যবাসীরা যে শেষ হয়ে যাবে বল্লভাচার্য। বিকট দন্তের বধ আমি করব মহারাজ। তিলক শাস্ত্রী মহাশয়, আপনি আমায় আশীর্বাদ করুন। বিজয়ী ভব। বিকট দন্ত, আমি আসছি। কে তুই মূর্খ? তুই জানিস না আমার এখানে আসা আর মৃত্যুকে আহ্বান জানানো একই বিষয়? আমার নয়, আজ মৃত্যু তোমার হবে বিকট দন্ত। এই দেখো, তোমায় মারবার জন্য আমি কি এনেছি। হ্যাঁ, একে এই গদা তুই কোথায় পেলি? এটা তো আমার রাক্ষস মহলে রাক্ষসরা পাহারার মধ্যে রেখেছিল। ছিল, কিন্তু এখন আর নেই, কারণ ওই দুটো রাক্ষসকে মেরে আমি এই গদা নিয়ে এসেছি। এবার এই গদা দিয়ে আমি তোমাকে মারবো। হ্যাঁ, আমায় মারার আগে আমি তোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব। তোমার কোনো শক্তি কাজ করবে না বিকট দন্ত, কারণ অন্যায়ের অন্ত তো হবেই।